আচ্ছা, তাহলে আগের দিন যেগুলো যা মানে ওই সলিবিলিটি রিলেটেড যে কথাবার্তাগুলো বলার ছিল সেইগুলো বলবো। তো সেইগুলো বলার আগে ওইখানে একটা সামারি মতো করে নিই, কারণ ওখানে যে কয়েকটা ইকুয়েশান মোটামুটি ইন্ট্রোডিউস করেছিলাম, সেই কিছু ইকুয়েশান বা কিছু রিলেশান বলতে পারো, সেইগুলো একটু কাজে লাগবে। তাহলে সেইগুলো একটুখানি এই মতো সামারি মতো করে নেওয়া যায়। তাহলে এই সামারি বলে লিখলাম আর কি। তো সেগুলো কী কী ছিল? প্রথমত ছিল আয়নিক স্ট্রেংথ বলেছিলাম। আয়নিক স্ট্রেংথ অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন, সেটা ছিল। আই হচ্ছে I equals to half সাম ওভার আই CI ZI স্কোয়ার, এটা একটা ছিল। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে ডিবাই হুকেল লিমিটিং ল, এটা ছিল। এটা লগ টু দ্য বেস 10 গামা প্লাস মাইনাস, যেখানে গামা প্লাস মাইনাসটা মিন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, সেটার সাথে আয়নিক স্ট্রেংথের একটা রিলেশন যেটা দেখা যায়, সেটা হচ্ছে -a ইন্টু জেড প্লাস জেড মাইনাস রুট ওভার আই, এইটা একটা ছিল। আর ইন্ট্রোডিউস করেছিলাম ওই অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট অ্যান্ড মানে আর কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট অ্যান্ড সেই রিলেশন বিটুইন LA অ্যান্ড LS, সেটা ছিল হচ্ছে এরকমভাবে লেখা যায়, LAটা গামা প্লাস মাইনাস স্কোয়ার LS, এইভাবে লেখা যায় ফর 1:1 ইলেকট্রোলাইট। এইটা আর একটা ছিল হচ্ছে এই দ্য রিলেশন বিটুইন LS অ্যান্ড সলিবিলিটি S, সেটা দেখতে এরকম ছিল যে LS ইন্টু C0, এটাও ওই একই ফর 1:1 ইলেকট্রোলাইট। এইটা তাহলে এই 3-4টে ইকুয়েশান আজকে আমাদের একটু কাজে লাগবে ওই ব্যাপারটা বোঝার জন্য। মানে আচ্ছা, কি যে আমাদের যে ডিসকাস হয়নি যে জিনিসগুলো, তার মধ্যে একটা ছিল যে যদি ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করি তাহলে সলিবিলিটি প্রোডাক্টের কি চেঞ্জ হবে। হ্যাঁ, মানে কোনো একটা সলিউশনের মধ্যে যদি ইনার্ট ইলেকট্রোলাইট মানে যদি ইলেকট্রোলাইট অ্যাড করা হয় এক্সট্রা, তাহলে সলিবিলিটি প্রোডাক্টের কি চেঞ্জ হবে স্পেয়ারিংলি সলিউবল সল্ট। এবার ইলেকট্রোলাইটটা আবার দুরকম হতে পারে, একটা হতে পারে ইনার্ট ইলেকট্রোলাইট আর একটা কমন ইলেকট্রোলাইট। এবার ইনার্ট ইলেকট্রোলাইট মানে কি? ইনার্ট ইলেকট্রোলাইট মানে এমন একটা ইলেকট্রোলাইট যেটার সাথে অলরেডি যে সলিউশনটার মধ্যে আমি ইলেকট্রোলাইটটা অ্যাড করছি তার কোনো কমন মানে তার কোনো মানে সেম কোনো আয়ন নেই, সেটাকে ইনার্ট ইলেকট্রোলাইট বলে। তাহলে একটা হচ্ছে এফেক্ট অফ addition of inert electrolyte on the solubility and product of a sparingly soluble salt, এইটা। আচ্ছা, তাহলে ইনার্ট ইলেকট্রোলাইট কাকে বলে? ইনার্ট ইলেকট্রোলাইট that can give ions which are not common
to any of the ions produced from the sparingly soluble salt, এইটা সেটাকে বলা হচ্ছে ইনার্ট ইলেকট্রোলাইট। আচ্ছা, যেমন কি আচ্ছা যেমন কি যেমন হচ্ছে এই ধরো AgCl আছে, AgClটা থেকে Ag প্লাস প্লাস Cl মাইনাস তৈরি হচ্ছে, মানে ধরো আমি বলছি যে Ag প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস তৈরি হচ্ছে, আর এদিকে NaONO3 যদি যোগ করি বা KNO3 যোগ করলাম, যেটা ওই ইলেকট্রোলিসিস হয়ে এটার হচ্ছে Na প্লাস অ্যাকুয়াস প্লাস NO3 মাইনাস অ্যাকুয়াস দেবে। তাহলে দেখো এটার ক্ষেত্রে কিন্তু নো কমন আয়ন্স বা আয়ন, এটা এটা তাহলে এটার ক্ষেত্রে কি হবে এবার? আচ্ছা, যদি আমি এটা অ্যাড করি তাহলে আমার কি হবে? আমার তো আয়নিক স্ট্রেন্থ বাড়বে, মানে আমি যদি ইলেকট্রোলাইট অ্যাড করি সেটার ক্ষেত্রে হয়তো কোনো কমন আয়ন নেই, কিন্তু আমার হবেটা কি এখানে তো আমার আয়নিক স্ট্রেন্থ বাড়বে, মানে এটা তো ইলেকট্রোলিসিস হচ্ছে হয়ে এই যে কনসেন্ট্রেশন মানে জেডাইগুলো বাড়বে, চার্জেস আসবে সলিউশনে করে আয়নিক স্ট্রেন্থ বাড়বে। এই এই 1 নম্বর ইকুয়েশন অনুযায়ী আয়নিক স্ট্রেন্থ বাড়বে। আয়নিক স্ট্রেন্থ যদি বাড়ে তাহলে 2 নম্বর ইকুয়েশন অনুযায়ী দেখতে পাচ্ছি যে গামা প্লাস মাইনাস মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট সেটা কমবে, কারণ এখানে একটা মাইনাস আছে। আচ্ছা, সেটা যদি কমে তাহলে আমার এখানে কি হবে? এটা যদি 3 নম্বর ইকুয়েশন বলি, তাহলে গামা প্লাস মাইনাস যদি কমে তাহলে আমার এলএসটাকে কি করতে হবে? এলএটা মনে আছে তো? এলএটা আবার কি? এলএটা ছিল হচ্ছে সেই এলএ হচ্ছে বেসিক্যালি e⁻⁻ ডেল্টা G0/RT, এইটার সাথে সমান, যেটা হচ্ছে কি এটা হচ্ছে বেসিক্যালি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা হচ্ছে বেসিক্যালি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল, সেই প্রথম ক্লাসেই বলেছিলাম। তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো টেম্পারেচার যদি চেঞ্জ না করি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো কখনোই চেঞ্জ হবে না, মানে ওটা তো সবসময়ই ফিক্স থাকবে যদি আমি টেম্পারেচার চেঞ্জ না করি। তাহলে যদি এখানে গামাটা কমে যায় তাহলে এলএসটাকে বাড়তে হবে টু কিপ দ্য এলএ কনস্ট্যান্ট, এটা হবে। তাহলে এলএসটাকে যদি বাড়ে তাহলে এলএস বাড়লে কি হবে? সলিবিলিটি বাড়বে। এই যে এলএস যদি বাড়ে তাহলে সলিবিলিটি বাড়বে, আবার এই 4 নম্বর ইকুয়েশন অনুযায়ী। তাহলে এই পুরো জিনিসটা হবে। তাহলে কি বললাম যে উইথ দ্য addition of inert electrolyte ionic strength of the solution increases, ionic strength of the solution increases, আর if the solution is sufficiently dilute, then with increase in ionic strength, mean ionic activity coefficient, যেটা হচ্ছে গামা প্লাস মাইনাস ডিক্রিজেস, গামা প্লাস মাইনাস ডিক্রিজেস। তারপরে তার ফলে কি হবে? গামা যদি ডিক্রিজ করে, গামা প্লাস মাইনাস যদি ডিক্রিজ করে তাহলে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট যেটা হচ্ছে এলএস সেটাকে ইনক্রিজ করতে হবে। কনসেন্ট্রেশন solubility product LS must increase to keep LA
as constant, to keep La as constant, এবং then solubility S will increase. তাই না? এটা হবে। তাহলে তার মানে কি হলো? তার মানে যদি আমি NaNO3 AgCl যে স্পেয়ারিংলি সলিউবল সল্ট ছিল তার মধ্যে যদি NaNO3 অ্যাড করি তাহলে সলিবিলিটি অফ AgClটা বাড়বে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে সলিবিলিটি অফ সলিবিলিটি শুধু না, সলিবিলিটি অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট মানে এলএস, সেই এলএসটাও তো বাড়বে, সেটাই দেখা গেল, কারণ গামাটা কমবে মানে এলএসটাকে বাড়তে হবে টু কিপ দ্য এলএ কনস্ট্যান্ট। তাহলে সলিবিলিটি অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন solubility product of AgCl will increase with the addition of NaNO3. এটা হবে। অ্যান্ড সিমিলারলি মানে এটা একটা হতে পারে। আবার যদি তোমার কেউ যদি বলে যে একটা হচ্ছে গিয়ে পটাশিয়াম টার্টারেট মানে KHT এর সলিউশন আছে, সেক্ষেত্রেও যদি তার মধ্যে NaCl তুমি অ্যাড করছো তাহলে সেক্ষেত্রেও সেম হবে। মানে মোট কথা যে কোনো একটা কোনো স্পেয়ারিংলি সলিউবল সল্ট দেওয়া বলা আছে এবং তার মধ্যে এমন একটা ইলেকট্রোলাইট অ্যাড করতে বলেছে যার সাথে কোনো কমন আয়ন নেই, তাহলেই সেটা ওই স্পেয়ারিংলি সলিউবল সল্টের রেসপেক্টে ইনার্ট ইলেকট্রোলাইট, তাহলে সেটা অ্যাড করলে সলিবিলিটি প্রোডাক্ট বাড়বে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে আচ্ছা, এবার হচ্ছে নেক্সট যেটা, যদি কমন আয়ন থাকে সেটা দেখা যাক কী হবে। যদি কমন আয়ন থাকে তাহলে কমন আয়ন এফেক্টটা এবার দেখা যাক। কমন আয়ন এফেক্টটা দেখা যাক এইটা। তাহলে এফেক্ট অফ কমন আয়ন কাকে বলে? মানে কমন আয়ন কি, যে এফেক্ট অফ অ্যাডিশন, কমন আয়ন এফেক্ট কাকে বলে? এফেক্ট অফ অ্যাডিশন অফ অ্যান electrolyte that can give ions which are common to any of the ions produced by the sparingly soluble salt. এটাকে বলে কমন আয়ন এফেক্ট। যেমন কি, যেমন হচ্ছে AgCl ধরো ওই AgCl সলিড ছিল, সেটা Ag প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস তৈরি করেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম এর মধ্যে NaCl, তাহলে NaClটা ভেঙে Na প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস দেবে। তাহলে এখানে এই Cl মাইনাস অ্যাকুয়াস যেটা, সেটা হচ্ছে গিয়ে কমন এটা। অথবা হচ্ছে AgNO3 করে Ag প্লাস প্লাস NO3 মাইনাস দেবে, Ag প্লাস অ্যাকুয়াস প্লাস NO3 মাইনাস অ্যাকুয়াস, তাহলে এইখানে Ag প্লাস কমন, এটা হবে। যে কিছু হতে পারে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে কি হবে?
এটার ক্ষেত্রে দেখো এটা অনেক রকমভাবে এটা বলা যেতে পারে। এটা হচ্ছে লা শাতেলিয়ার প্রিন্সিপাল থেকে একটা বলতে পারি যে যদি এখানে একটুখানি দেখো ভালো করে তাকিয়ে, যদি মানে তোমাদের আর কি বেশি অঙ্ক টঙ্ক করবো না, তোমাদের তো এত কিছু সিলেবাস নেই, বেশি অঙ্ক করবো না, তো সেই জন্য এটা লা শাতেলিয়ার প্রিন্সিপালের রেসপেক্টে একটা বলা যেতে পারে। কীভাবে যে কী বলে কমন আয়ন এটা মানে এজিসিএল আছে, সেখানে যদি এনএসিএল করা হয় মানে অ্যাড করা হয়, তাহলে কি প্রোডাক্টের পরিমাণ বাড়ছে, মানে সিএল মাইনাসের পরিমাণ বাড়ছে রিয়াকশন মিডিয়ামে বা সলিউশনের মধ্যে সিএল মাইনাসের পরিমাণ বাড়ছে। এবার সিএল মাইনাসের পরিমাণ যদি বাড়ে মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি বেড়ে যাচ্ছে, তাহলে তার মানে কী হবে, তাহলে রিয়াকশানটা বাঁ দিকে শিফট করার চেষ্টা করবে। মানে সিএল মাইনাসের কনসেন্ট্রেশন যদি যথেষ্ট বেড়ে যায়, যত বেশি সিএল মাইনাস সলিউশনে যাবে তত সিএল মাইনাস এজি প্লাসের সাথে রিয়াকশন করে এজিসিএস সলিড তৈরি করে দেবে, তার মানে কি ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করবে। তাহলে ইকুইলিব্রিয়াম যদি বাঁ দিকে শিফট করে তাহলে আলটিমেটলি সলিবিলিটি কী হবে, ডিক্রিজ করবে, তাই না? মানে যদি আমি বলি যে এটা সলিবিলিটি ধরো এস আর এটা সলিবিলিটি এস, এটা বললাম, হ্যাঁ, এটা যদি হয়, তো তাহলে এবার আমি যখন সিএল মাইনাস অ্যাড করবো, এনএসিএল এর সিএল মাইনাস বা এজিএনও3 এজি প্লাস যখন যাবে, যত বেশি তার মানে কি মানে আমার এতে সলিউশনের মধ্যে প্রোডাক্টের কোনো একটা পার্টের কনসেন্ট্রেশন বাড়ছে। এবার যত সিএল মাইনাস যাবে তত সিএল মাইনাস এজি প্লাসের সাথে রিয়াকশন করে এজিসিএল তৈরি করে দেবে, তার মানে কি এজি প্লাস বা সিএল মাইনাসের তো সলিবিলিটি কমে যাচ্ছে, ওটা তো এজিসিএল তৈরি করে দিচ্ছে। বা যদি এজিএনও3 করি, এজি প্লাস তত সিএল মাইনাসের সাথে রিয়াকশন করে এজিসিএল তৈরি করে দেবে, তাহলে তো ওটা সলিবিলিটি কমে যাচ্ছে, মানে রিয়াকশানটা বাঁ দিকে শিফট করে যাচ্ছে, বাঁ দিকে মানে ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করে যাচ্ছে, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি হচ্ছে, মানে রিয়াক্টান বেশি হচ্ছে, তার মানে এজিসিএল এর সলিবিলিটি কমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সব থেকে সোজা, এইভাবে বলা যায়। তাহলে লা শাতেলিয়ার প্রিন্সিপাল দিয়ে এটা পরিষ্কার দেখানো যায়। লা শাতেলিয়ার প্রিন্সিপাল দিয়ে যে এই এজিসিএল মানে when Cl minus is added, then Cl minus will react with Ag plus to give solid AgCl, and hence solubility S of AgCl decreases. তাহলে এটা হচ্ছে সব থেকে সোজা অ্যান্সার, কমন আয়ন এফেক্ট যদি থাকে তাহলে সলিবিলিটি ডিক্রিজ করবে, এটা হচ্ছে সব থেকে সোজা কথা। ঠিক আছে, লা শাতেলিয়ার প্রিন্সিপাল দিয়ে এটা পরিষ্কার বলা যায় যে যদি কমন আয়ন এফেক্ট থাকে তাহলে সলিবিলিটি ডিক্রিজ করবে, এটা ঠিক আছে। আচ্ছা, এটা হলো ঠিক আছে। আচ্ছা, তার মানে এবার কিন্তু এটাও তো সত্যি, দেখো আমি সলিবিলিটি ডিক্রিজ করবে আমি বুঝে নিলাম, কিন্তু এটাও তো সত্যি যে আমি যাই করি না কেন আমি তো আলটিমেটলি এজিসিএল স্পেয়ারিংলি সলিউবল সল ছিল, তার মধ্যে এনএসিএল বা এজিএনও3 এগুলো দিচ্ছি, এগুলো দেওয়ার ফলে আমি মানছি সলিবিলিটি কমে যাচ্ছে, লা শাতেলিয়ার প্রিন্সিপাল আমাকে সেটাই বলছে। কিন্তু এটাও তো ঠিক আয়নিক স্ট্রেন্থ বাড়ছে, কারণ সলিউশনের মধ্যে তো চার্জেসগুলো যাচ্ছে মানে তো আয়নিক স্ট্রেন্থকে বাড়িয়ে দিচ্ছে, আয়নিক স্ট্রেন্থকে বাড়িয়ে দিচ্ছে মানে তো গামা প্লাস মাইনাস ডিক্রিজ করছে, তার মানে সেখানে তো সলিবিলিটি বাড়া উচিত, সেই একটা ব্যাপার হচ্ছে। তাহলে আমার প্রবলেম, তাহলে এটা কী করে হচ্ছে, তো সেইটাই এখানে ব্যাপার, যেটা যদি মানে ভীষণই ডাইলিউট বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে লা শাতেলিয়ার প্রিন্সিপালের যে লজিকটা সেটাই আমার হচ্ছে গিয়ে ডমিনেট করে এবং সেক্ষেত্রে সলিবিলিটি ডিক্রিজ করে। কিন্তু যদি একটু কনসেন্ট্রেটেড সলিউশন হয় তখন সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ মানে ওই আয়নিক স্ট্রেন্থে যথেষ্ট এফেক্ট থাকে এবং সেক্ষেত্রে সলিবিলিটিটা কিছুটা ইনক্রিজ করতে চায়, তার ফলে কমন আয়ন, আবার লা শাতেলিয়ার প্রিন্সিপালটাও তো সত্যি, তার ফলে এই লা শাতেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী যতটা কমা উচিত ততটা হয়তো কমে না, মানে কিছুটা কমে,
মানে যতটা কমা উচিত সলিবিলিটি, যতটা সলিবিলিটি ডিক্রিজ করা উচিত ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য কমন আয়ন, সেটা ততটা কমে না, তার থেকে কিছুটা কম কমে আর কি, এই ব্যাপারটা হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে তাহলে এটা তো হলো, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সোজা অ্যান্সার একদম, এটা একদম ঠিক, মানে একদম, মানে তোমাদের যদি বলে কমন আয়ন এফেক্টের জন্য আমার মনে হয় 11-12 যে স্ট্যান্ডার্ড এটাই, যে লাসাতিলের প্রিন্সিপাল অনুযায়ী পরিষ্কার দেখানো যাচ্ছে যদি কমন আয়ন এফেক্ট থাকে তাহলে সলিবিলিটিটা কমবে, সলিবিলিটি অফ দ্য স্পেয়ারিংলি সলিবল সল্ট কমবে। কিন্তু এটাও তো ঠিক, মানে এটা আমি অন্য অন্য কালি দিয়ে লিখি রাদার, হ্যাঁ, যাতে করে বুঝতে সুবিধা হয় যে এটা হচ্ছে একটা, মানে আমি একটু অন্যরকম কিছু বলতে চাইছি আর কি। বাট দাঁড়াও, বাট with the addition of NaCl, ionic strength I increases, যেটা আমার বলছে গামা প্লাস মাইনাস ডিক্রিজ করা উচিত, যেটা আমার বলছে LS or S শুড ইনক্রিজ, এটা বলছে। তাহলে এখানে তার মানে কি, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে এফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ একটা কাজ করছে, আর একটা কমন আয়ন এফেক্ট কাজ করছে, করে যদি যথেষ্ট আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয়, মানে খুবই ডাইলিউট সলিউশন, তাহলে সেক্ষেত্রে কমন আয়নটাই মানে বেশি ম্যাটার করবে, মানে বেশি আর কি ডমিনেট করবে। আর যদি একটু কনসেন্ট্রেটেড সলিউশন হয় তাহলে দুটোরই একটা কাউন্টার এফেক্ট থাকবে, যেটা করে কিন্তু যতটা কমার কথা সলিবিলিটিটা ডিউ টু দ্য প্রেজেন্স অফ কমন আয়ন সেটা হবে না। তো তাহলে there will be a counter effects, একটা হচ্ছে ওই কমন আয়ন এফেক্ট demands that solubility of AgCl should decrease, আর অন্যদিকে এফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ demands that solubility of AgCl should increase। এটা তার মানে আলটিমেট এফেক্টটা কি হবে, মানে আলটিমেট এফেক্ট এইটাই হবে যে মানে বেসিক্যালি মানে কোন এফেক্টটা কখন ডমিনেট করছে সেইটা। তাহলে ফর ডাইলিউট সলিউশন, মানে ভীষণ ডাইলিউট সলিউশন, কমন আয়ন এফেক্ট ডমিনেটস, এবং সেক্ষেত্রে তোমাদের উত্তরটা একদম এই উত্তরটা হবে, একদম এইটুকু লিখে দিলেই হবে আর কি, একদমই, আর বেশি এর মধ্যে যেতে হবে না। কিন্তু জাস্ট এখানে একটা কন্ট্রোভার্সি বা মানে একটা কাউন্টার এফেক্ট যে থাকতে পারে, হ্যাঁ, সেটাই তোমাদের জয়েন্ট দেবে, সেটাই জাস্ট আমি বলে দিলাম, আমি কিন্তু বেশি টঙ্কের মধ্যে গেলাম না, মানে এটা পরিষ্কার অঙ্ক করে দেখানো যায়, যে লাসাতিলিয়ার প্রিন্সিপাল যেটা বলছি পরিষ্কার অঙ্ক করে দেখানো যায়, কিন্তু সেই সব ডেরিভেশন অঙ্ক আজকে যেহেতু ওই অনার্সদের সাথে নেই তোমরা, তাহলে তোমাদের অত কিছু দেখানোর দরকার নেই এটা। আর ফর highly concentrated solution, effect of
effect of ionic strength dominates। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে এইটুকুই বাকি ছিল। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়বো, একটু একটা নতুন জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে বাফার সলিউশন। বাফার দিয়ে একটু টুকটাক কথাবার্তা বলতে হবে, এটাও খুব ছোট করেই বলে দিলে হবে, এটা বেশি কিছু নেই। তো এইটা একটুখানি বলতে হবে, ঠিক আছে? তো এইটা একটুখানি বলি। তাহলে নেক্সট যেটা শুরু হবে সেটা হচ্ছে বাফার কাকে বলে, বাফার সলিউশন और হচ্ছে হেন্ডারসন হেসেলবেলচ ইকুয়েশন বা হেন্ডারসন ইকুয়েশন অ্যান্ড বাফার ক্যাপাসিটি, এইগুলো। এই জিনিসগুলো একটু বলা যাক। বাফার সলিউশন কাকে বলে? দেখো, মানে কি হয় যে বাফার সলিউশন কাকে বলছে, বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যে মধ্যে আমি যদি এইচ প্লাস বা ওইচ মাইনাস যাই অ্যাড করি না কেন, পিএইচ এর বা পিওইচ এর চেঞ্জ হবে না, মানে পিএইচ ডাজ নট চেঞ্জ। মানে মানে নর্মালি দেখা যায় যে আমরা হয়তো আমাদের এমন একটা সলিউশন, মানে দেখতেই মানে এর আগে অবধি যত রকম এক্সাম্পল দেখানো হয়েছে, যে ধরো উইক অ্যাসিড স্ট্রং বেস উইক, তারপরে হচ্ছে গিয়ে স্ট্রং অ্যাসিড উইক বেস বা উইক অ্যাসিড উইক বেস, এগুলোর ক্ষেত্রে বারবারই বলা হয়েছে না যে কখন তুমি এইচ প্লাস অ্যাড করছো নাকি ওইচ মাইনাস অ্যাড করছো সেরকমভাবে অ্যাসিডিটি বাড়ছে কমছে, এই ব্যাপারগুলো হচ্ছে। তাহলে যখন কোনো একটা পুরো রিয়াকশান হচ্ছে, মানে একটা কেমিক্যাল রিয়াকশান হচ্ছে, তখন তো অনেক কিছুই হতে পারে, সলিউশন এইচ প্লাস আসতে পারে, ওইচ মাইনাস আসতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তাহলে সেক্ষেত্রে তো তার পিএইচ চেঞ্জ হয়ে যাবে, আবার পিএইচ যদি চেঞ্জ হয়ে যায় রিয়াকশানটাই পুরোটা চেঞ্জ হয়ে যাবে, এই প্রবলেমগুলো থাকে। তো অনেক সময় এরকম রিয়াকশান মানে করতে পারার খুব দরকার হয়, যেখানে যতই এইচ প্লাস বা ওইচ মাইনাস যাই অ্যাড করা হোক না কেন, পিএইচের কোনো চেঞ্জ হবে না। এটা এরকম একটা সলিউশন তৈরি করতে পারার খুব দরকার হয়, ঠিক আছে? তো সেই রকম সলিউশনকে বলে বাফার সলিউশন। যে বাফার সলিউশন ইজ এ সলিউশন যার পিএইচ চেঞ্জ হবে না যদি মানে আমরা একটা সামান্য পরিমাণ এইচ প্লাস বা ওইচ মাইনাস অ্যাড করি, সেটাকে বলে বাফার সলিউশন। তাহলে কাকে বলে বাফার সলিউশন? যে বাফার সলিউশন is a solution where pH does not change appreciably with the addition of small amount of H plus or OH minus, এইটা। আচ্ছা, এবার কত রকমের বাফার সলিউশন হয়? দেয়ার আর three types of বাফার সলিউশন। এক নম্বর হচ্ছে অ্যাসিডিক বাফার, দুই হচ্ছে বেসিক অ্যাসিডিক বাফার সলিউশন, দুই হচ্ছে বেসিক বাফার সলিউশন, আর তিন হচ্ছে নিউট্রাল বাফার সলিউশন। নিউট্রাল বাফার সলিউশন এইটা। আচ্ছা, এবার অ্যাসিডিক বাফার সলিউশন নিয়ে শুরু করা যাক। অ্যাসিডিক বাফার সলিউশনটা কেমন হয়? আচ্ছা, অ্যাসিডিক বাফার সলিউশনে যেটা করতে হবে, অ্যাসিডিক বাফার হলে উইক অ্যাসিড স্ট্রং বেস নিতে হবে।
উইক অ্যাসিড আর স্ট্রং বেস নিয়ে স্ট্রং বেসের একটা সলিউশন তৈরি করতে হবে, তাহলে একটা মানে সল্ট তৈরি হবে। সেই সল্ট আর উইক অ্যাসিড মানে কি হবে ব্যাপারটা? আচ্ছা, একটা উইক অ্যাসিড আর স্ট্রং বেস কি হবে? স্ট্রং বেসটা তো ফুললি ডিসোসিয়েট করবে, উইক অ্যাসিডটা তো কম ডিসোসিয়েট করবে। তার মানে কি হবে? তাহলে স্ট্রং বেসটা, যতটা স্ট্রং বেস আছে আর যতটা উইক অ্যাসিড আছে, তার মধ্যে যতটা স্ট্রং বেস আছে ততটা পরিমাণ আমার সল্ট তৈরি হয়ে যাবে, কারণ স্ট্রং বেসটা তো পুরোপুরি রিয়াকশন করে ফেলবে, তাহলে ততটা পরিমাণ সল্ট তৈরি হয়ে যাবে। এবার যেহেতু উইক অ্যাসিডটা ভীষণ আমার হচ্ছে হয়, মানে ভীষণ স্লোলি ডিসোসিয়েট করে, তার মানে তখনও উইক অ্যাসিডটা খুব স্লোলি ডিসোসিয়েট করতে থাকবে, তাহলে ওই যে সল্ট আর ওই উইক অ্যাসিডের যে সলিউশনটা সেটাকে বলা হবে অ্যাসিডিক, মানে সেই সলিউশনটা আলটিমেটলি অ্যাসিডিক হবে এবং সেটাকে বলা হবে অ্যাসিডিক বাফার সলিউশন। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ইট ইজ অ্যান aqueous solution of an weak acid and is strong base salt. উইক অ্যাসিড অ্যান্ড is strong base salt, যেটা হচ্ছে যেমন কি, যেমন হচ্ছে CH3CO2H একটা উইক অ্যাসিড প্লাস NH4OH একটা স্ট্রং বেস। আমরা NH4OH যদি দিতাম, মানে NH4OH না NH4OH তো উইক বেস, সরি NOH মানে CH3CO2H প্লাস NOH যদি হতো তাহলে CH3CO2H প্লাস CH3CO2Na এই সল্টটা তৈরি হতো। তাহলে CH3CO2Na এটা একটা অ্যাসিডিক বাফার তৈরি করবে। তাহলে এর অ্যাকোয়াস সলিউশন যেটা, এর অ্যাকোয়াস সলিউশন অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাসিডিক বাফার, এটা হয়। ঠিক আছে, এবং এটা দেখা যায় যে pH of an acidic buffer solution সেটা less than 7 হয় at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অ্যাসিডিক বাফার হলে তো less than 7 হতেই হবে, এটা হয়। তারপরে এখানে ব্যাপারটা কি হয়, যেটা বললাম আর কি, ব্যাপারটা কি হয় যে CH3CO2H আছে, তো এইটা আছে, তাহলে এইটা তো খুব উইক বেস, তাহলে উইক অ্যাসিড, তাহলে CH প্লাস আর CH3CO2 মাইনাস হয় তৈরি করে। আর এখানে তো জলও আছে, অ্যাকোয়াস সলিউশন বলছি, যেটা হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস দেয় এটা। আচ্ছা, এবার যদি তুমি এর মধ্যে আমি যদি একটা স্মল অ্যামাউন্ট H প্লাস অ্যাড করি, মানে আমার তো এটা বাফার সলিউশন হয়েছে কিনা সেটা তো H প্লাস বা OH মাইনাস অ্যাড করে বুঝতে হবে যে আদৌ pH এর চেঞ্জ হচ্ছে কিনা, তবেই তো। এবার মানে যদি চেঞ্জ না হয় তাহলে বলবো ওটা একটা বাফার সলিউশন। তাহলে এটার ক্ষেত্রে কিভাবে কাজটা হয়, যদি এখানে আমি H প্লাস অ্যাড করি কি হবে, যত আমি H প্লাস অ্যাড করবো সেই H প্লাসগুলো CH3CO2 মাইনাসের সাথে রিয়াকশান করে, কারণ মিডিয়ামে তো CH3CO2 মাইনাস আছে অলরেডি, মিডিয়ামে তো অলরেডি CH3CO2 মাইনাস আছে, মানে মিডিয়ামে কি আছে দেখো, তোমার CH3CO2H আছে যেটা H প্লাস প্লাস CH3CO2 মাইনাস হিসাবে ভেঙে আছে, আর NaOH দিলে, এবার NaOH তো ভীষণ স্ট্রং বেস, হ্যাঁ, এবার NaOH দিয়ে স্ট্রং বেস হওয়ার জন্য সেটা ফুললি ডিসোসিয়েট করে গেল, তাহলে ফুললি ডিসোসিয়েট করে ওই Na প্লাসগুলো যতটা NaOH দিয়েছো ততটা Na প্লাস CH3CO2 মাইনাসের সাথে রিয়াকশন করে CH3CO2Na তৈরি করে দিল। এবার CH2CH2Na তো আবার ভীষণ স্ট্রং ইলেকট্রোলাইট, সেটা তো ভাঙতে থাকবে, প্লাস CH3CO2H থেকে যে অ্যাসিটেট আয়ন সেটাও আসতে থাকবে মিডিয়ামে, তার কারণ হচ্ছে এই অ্যাসিডটা তো উইক অ্যাসিড, তো ধীরে ধীরে ভাঙছে। তাহলে এবার যদি আমি ওখানে H প্লাস অ্যাড করি, তাহলে সেই H প্লাসটা এই মিডিয়ামে যত CH3CO2 মাইনাস পাতে থাকবে, ওই H প্লাসগুলো ওর সাথে রিয়াকশন করে আবার অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে দেবে। তার মানে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি আমার হচ্ছে pH এর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, মানে যে এক্সট্রা H প্লাসটা অ্যাড করে হয়তো আমি pHটা কমানোর চেষ্টা করছিলাম, সেই এক্সট্রা H প্লাসটা এই মিডিয়ামে যে CH3CO2 মাইনাস আছে তার সাথে রিয়াকশন করে করে CH3CO2H তৈরি করে দেবে, যেটা আবার উইক অ্যাসিড, যেটা সহজে ভাঙবে না। তার মানে আলটিমেটলি তো আমার pHটা চেঞ্জ হবে না, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই থেকে যাবে।
এটা হচ্ছে ব্যাপার, তাই তো? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো আমি লিখলে বুঝতে পারবে হয়তো, যে when a small amount of H plus is added, it combines with CH3CO2 minus to form undissociated CH3CO2H, and hence added H plus is consumed, যের ফলে pH does not change. অ্যাপ্রিসিয়েবলি এটা হবে। তাহলে কি হলো, যে যদি আমি এইচ প্লাস অ্যাড করি, তাহলে সেই এইচ প্লাসটা ওই যে অলরেডি মিডিয়ামে যে CH3CO2 মাইনাস আছে তার সাথে রিয়াকশন করে CH3CO2H তৈরি করে দেবে, আনডিসোসিয়েটেড অ্যাসিড তৈরি করে দেবে। আনডিসোসিয়েটেড অ্যাসিড কেন বলছি, কারণ অ্যাসিডটা তো উইক অ্যাসিড, ও তো সহজে ভাঙতে চায় না, তাহলে সেই জন্য ওটা তৈরি করে দেবে। তার মানে কি, তাহলে যে এক্সট্রা এইচ প্লাসটা অ্যাড করে তুমি পিএইচটা কমানোর কথা ভাবছিলে, সেই এইচ প্লাসটা তো কনজিউমড হয়ে যাচ্ছে বাই CH3CO2 মাইনাস, তাহলে সলিউশনের এই পিএইচ এর কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? আর সিমিলারলি যদি OH মাইনাস অ্যাড করি তাহলে কি হবে, শুধু H প্লাস চেক করলে তো হবে না, OH মাইনাসও চেক করতে হবে। তাহলে when a small amount of OH minus is added, তখন কি হবে, তখন it OH minus is added, it combines with H plus to form H2O. OH মাইনাস যত অ্যাড করবে তখন কি করবে, এই H2 ওই OH মাইনাস হচ্ছে এই H প্লাসের সাথে রিয়াকশন করবে, মানে যত OH মাইনাস অ্যাড করবে তত, এটা তো একটা অ্যাকোয়াস সলিউশন, জলে তো H প্লাসও ঘুরে বেড়াচ্ছে, তখন ওই OH মাইনাসগুলো H প্লাসের সাথে রিয়াকশন করে জল তৈরি করে দেবে, তার ফলে আর পিএইচ এর কোনো চেঞ্জ হবে না, অ্যান্ড হেন্স added OH minus is consumed, যেটা কি করবে, পিএইচ কে বা পিওএইচ কে ডাজ নট চেঞ্জ, মানে চেঞ্জ করবে না। এটা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কি হয়েছে, এটা হচ্ছে উইক অ্যাসিড স্ট্রং বেস, তাহলে উইক অ্যাসিড স্ট্রং বেস যদি হয় তাহলে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা নিয়ে একটু করতে হবে। তাহলে এই পিএইচ, মানে এরকম যদি তোমার এরকম যদি একটা বাফার সলিউশন থাকে, তাহলে তার পিএইচ কী করে বার করবো, তার পিএইচটা তো মাপার দরকার হতে পারে, যে প্রতি মুহূর্তে দেখতে হবে তো পিএইচটা চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে পিএইচটা একটা সময় মাপতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে পিএইচ মেপে মেপে দেখতে হবে, তাহলে সেই পিএইচটা মাপবেটা কী করে, তাহলে তার জন্য একটা ইকুয়েশন আছে, সেটাকে বলা হয় হেন্ডারসন হ্যাসেলবেল্চ ইকুয়েশন, তাহলে বা হেন্ডারসন ইকুয়েশন, হেন্ডারসন হ্যাসেলবেল্চ ইকুয়েশন ফর অ্যাসিডিক বাফার। এটা তাহলে তার জন্য ওই এইচ এর যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট সেইটা আর কি লিখি, তাহলে কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম অফ ডিসোসিয়েশন of an
উইক অ্যাসিড এইচে, এইটা তাহলে এইচে থেকে ওই এইচ প্লাস প্লাস এ মাইনাস তৈরি হয়, তাহলে এটার উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এ, এটাকে লেখা যায় তাহলে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ এ, এইভাবে লিখলাম। তাহলে এখান থেকে এবার দুদিকে লগ নিয়ে নিলাম, লগ কে এ লগ টু দ্য বেস 10 এই অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস প্লাস লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ এ মাইনাস মাইনাস লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ এইচ এ, এইটা। তাহলে এখান থেকে এই লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস এটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস, আর এই বাঁ দিকেরটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস লগ টু দ্য বেস 10 কে এ প্লাস লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ এ মাইনাস মাইনাস লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ এইচ এ, এইটা। আচ্ছা এটা কি, এই মাইনাস লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ এইচ প্লাসটা কি, এটাই তো হচ্ছে পিএইচ অফ দ্য সলিউশন। আর এটা কি, এটা হচ্ছে পিকে দেয়, মাইনাস লগ টু দ্য বেস 10 কে এটা পিকে দেয়, প্লাস এটা কি দেবে, এটা কি, এটা হচ্ছে হয়ে গেল লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ এইচ এ, এইটা, এটা হয়ে গেল। আচ্ছা এইটা হচ্ছে দেখো এই অ্যাক্টিভিটি অফ এ মাইনাস যেটা, এই অ্যাক্টিভিটি অফ এ মাইনাস যেটা বলছি, এটা মানে কি, মানে যত এ মাইনাসটা কোথা থেকে আসছে, বেস থেকে আসছে তো, তাই তো, এই মানে মানে বেস থেকে আসছে বলছি, মানে এ মাইনাসটা সরি মানে অ্যাসিড থেকে আসছে তো। আচ্ছা যতটা এ মাইনাস আছে, যতটা এ মাইনাস আছে সেই তত পরিমাণ এ মাইনাস তো সল্ট তৈরি করে ফেলবে, তার মানে যতটা এ মাইনাস তোমার সলিউশনের মধ্যে আছে সেই এ মাইনাসটা তো অ্যাকচুয়ালি সল্ট তৈরি করে ফেলবে, মানে তুমি CH3CO2H থেকে H প্লাস প্লাস CH3CO2 মাইনাস দিচ্ছ, আর এদিক থেকে NOH দিচ্ছ, তাহলে CH3CO2 মাইনাস NOH এর সাথে রিয়াকশন করে তো CH3CO2 এনে তৈরি করবে, কতটা CH3CO2 এনে তৈরি করবে, ঠিক যতটা এ মাইনাস তুমি দিয়েছো, যতটা CH3CO2 মাইনাস এসেছে ঠিক ততটাই CH3CO2 এনে তৈরি করবে, তার মানে বেসিক্যালি এটাকে সল্টের কনসেন্ট্রেশনের সাথে সমান, তার মানে এ মাইনাস মানে বেসিক্যালি যতটা সল্ট তৈরি হচ্ছে সেটাই এ মাইনাসের কনসেন্ট্রেশন। তাহলে এটাকে এবার লিখতে পারি পিকে প্লাস লগ টু দ্য বেস 10 অ্যাক্টিভিটি অফ সল্ট বাই অ্যাক্টিভিটি অফ অ্যাসিড। এই অ্যাসিডটা অ্যাকচুয়ালি কতটা অ্যাসিড রিয়াকশন মিডিয়ামে আনরিয়াক্টেড হয়ে আছে, মানে এই অ্যাসিডটার অ্যাক্টিভিটি যেটা বলছি এটা হচ্ছে গিয়ে মানে অ্যাক্টিভিটি অফ আনরিয়াক্টেড অ্যাসিড, মানে যতটা পড়ে আছে এখনো সেইটা হয়। আচ্ছা এবার এখান থেকে এটা কিছুই না, এবার এখান থেকে আমরা লিখতে পারি যে মানে মানে এইভাবে লিখতে পারি যে ফর মানে অ্যাজ অ্যাক্টিভিটি অফ সল্ট মানে হচ্ছে সি সল্ট বাই C0 ইন্টু গামা সল্ট, আর অ্যাক্টিভিটি অফ অ্যাসিড হচ্ছে সি অ্যাসিড বাই C0 গামা অ্যাসিড, এটা হবে। তাহলে সেখান থেকে পিএইচটা হবে পিকে প্লাস লগ টু দ্য বেস 10, এটা সি সল্ট গামা সল্ট বাই সি অ্যাসিড গামা অ্যাসিড, এটা। তাহলে সেখান থেকে নাও ফর ভেরি dilute or ideally dilute solution, এই গামা সল্ট ইকুয়ালস টু গামা অ্যাসিড ইকুয়ালস টু 1, তাহলে দেন পিএইচ ইকুয়ালস টু হয়ে যাবে কিন্তু পিকে প্লাস লগ টু দ্য বেস 10 কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, এইটা। তাহলে এটাই হচ্ছে ওই হেন্ডারসন ইকুয়েশন। তাহলে দিস ইজ দ্য হেন্ডারসন ওই হ্যাসেলবেলচ ইকুয়েশন
for an অ্যাসিডিক বাফার। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে বেসিক বাফারটা করে ফেলি। বেসিক বাফারে কী হবে, অ্যাসিডিক বাফারে যেমন স্ট্রং বেস উইক অ্যাসিড, বেসিক বাফারে স্ট্রং অ্যাসিড উইক বেস, মানে ইটস অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ অ্যান উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড, সেটা হচ্ছে বেসিক বাফার। বেসিক বাফারে সেম লজিক, যেভাবে অ্যাসিডিক বাফার হচ্ছে সেভাবে অ্যাসিডিক সেম হবে, এবং বেসিক বাফারের ক্ষেত্রে আমাদের উইক বেস ডিসোসিয়েশন কনসিডার করতে হবে, সেখান থেকে পিওইচ অফ দ্য সলিউশন বার করলে পিএইচ পাওয়া যাবে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে আমি মানে তোমাদের এত ডেরিভেশন তোমাদের সিলেবাসে নেই, একটা দেখিয়ে দিলাম, পরেরটা হচ্ছে ডিরেক্ট ইকুয়েশন লিখে দেবো, ঠিক আছে। আর ডেরিভেশন করার দরকার নেই, একটা ডেরিভেশন একটুখানি করলাম জাস্ট বোঝানোর জন্য, আর করার দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট বেসিক বাফার, এটা তাহলে ইট ইজ অ্যান aqueous solution of weak base and is strong acid salt, এটা ঠিক আছে। যেমন কি, যেমন হচ্ছে NH4OH প্লাস, এটা কি বললাম, এটা হচ্ছে উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড হচ্ছে NH4OH প্লাস, ধরো মানে এটা হবে স্ট্রং অ্যাসিড, মানে NH4OH প্লাস HCl, NH4OH প্লাস HCl, তাহলে HCl আর NH4OH রিয়াকশন করে NH4Cl তৈরি করবে, তাহলে বাফারটা হবে হচ্ছে NH4OH আর NH4Cl, এইটার অ্যাকোয়াস সলিউশন, এইটার অ্যাকোয়াস সলিউশন acts as an basic buffer whose pH greater than 7 হওয়া উচিত at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তাহলে এটার ব্যাপারটা কি হচ্ছে, ওই আগেরটার মতো যদি দেখি কী হচ্ছে, যে NH4OH যেটা, এটা তো উইক বেস, তাহলে এটা সামান্য ভেঙে NH4 প্লাস প্লাস OH মাইনাস তৈরি করবে, আর এটা তো জল আছে মিডিয়ামে, যেটা H প্লাস প্লাস OH মাইনাস হয়ে আছে এইটা। এবার যদি আমি এখানে H প্লাস অ্যাড করি, তাহলে যত আমি H প্লাস অ্যাড করবো সেই H প্লাসগুলো OH মাইনাসে, এটা তো জলও আছে অলরেডি, সেই H প্লাসগুলো OH মাইনাসের সাথে রিয়াকশন করে H2 তৈরি করে দেবে। তাহলে যে এক্সট্রা H প্লাস আমি অ্যাড করলাম এর পিএইচটাকে কমানোর জন্য, সেই H প্লাসগুলো OH মাইনাস দিয়ে কনজিউমড হয়ে যাবে, গিয়ে আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করে দেবে, তাহলে আমার পিএইচের কোনো চেঞ্জ হবে না। আর যদি আমি OH মাইনাস অ্যাড করি, তাহলে সেই OH মাইনাসটা এই মিডিয়ামে তো অলরেডি NH4 প্লাস ঘুরে বেড়াচ্ছে, তাহলে NH4 প্লাসের সাথে রিয়াকশন করে আনডিসোসিয়েটেড NH4OH তৈরি করে দেবে, তাহলে সেখানেও পিএইচের চেঞ্জ হবে না। মানে তুমি যদি H প্লাস অ্যাড করে পিএইচটা কমানোর চেষ্টা করো, বা OH মাইনাস অ্যাড করে পিএইচটা বাড়ানোর চেষ্টা করো, তাহলে H প্লাসের কাউন্টার আয়ন OH মাইনাস মিডিয়ামে ঘুরে বেড়াচ্ছে, যে OH মাইনাসটাকে নিয়ে জল তৈরি করে দেবে। আর যদি OH মাইনাস পাঠাও, তাহলে NH4 প্লাস মিডিয়ামে ঘুরে বেড়াচ্ছে, সে ওই OH মাইনাসগুলোকে নিয়ে NH4OH তৈরি করে দেবে, তাহলে আর পিএইচের কোনো চেঞ্জ হবে না। তাহলে এইভাবে বেসিক বাফারটা কাজ করে। তাহলে এইটা বলে দিই, লিখে দিই জাস্ট, তাহলে when a small amount of H plus is added, it combines with OH minus to form undissociated H2O, and hence added H plus has been consumed and
pH remains more or less constant, এটা হবে। আর when OH minus is added, it is combined with NH4 plus to give undissociated NH4OH, and hence added OH minus is consumed and pH remains unchanged, এটা হবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? বেসিক বাফারের মেকানিজমটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এটার জন্য হেন্ডারসন হ্যাসেলবেজ ইকুয়েশন কেমন হবে? এইটা ওই একই রকম, ওই এর মতো এই করতে হবে যে তোমার মানে একই উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কনসিডার করতে হবে, করে এটাই তোমাদের একদমই মানে ইয়ে নেই, ঠিক আছে? তাহলে ডেরিভেশন নেই, তাহলে ডেরিভেশন দেখানোর কিছু দরকারই নেই। তাহলে এটা হয় হচ্ছে এরকম যে মানে পিওইচ বেরোবে, সেক্ষেত্রে পিকেবি থাকবে প্লাস log to the base 10 activity of salt by activity of base হবে এখানে। ওখানে যেমন অ্যাসিড ছিল, কারণ উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনসিডার করেছিলাম, এখানে সেটা উইক বেস হবে এইটা। আর ফর আইডিয়াল or ideally dilute solution, POHটা হবে PKB plus log to the base 10 activity of salt by log to the base 10 or ideally dilute solution, activityটা হয়ে যাবে concentration of salt by concentration of base এইটা। আর pH পেয়ে গেলে at 25 ডিগ্রি, POH পেয়ে গেলে at 25 ডিগ্রি সেন্টিগ্রেডে pH বার করে নিতে পারবে 14 থেকে 14 থেকে মাইনাস করে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউট্রাল বাফার সলিউশন। এইটা নিউট্রাল বাফারটা কি হয়? এইটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। যেমন তুমি যদি অ্যাসিটিক অ্যাসিড আর NH4OH যদি নিই, অ্যাসিটিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যামোনিয়াম অ্যাসিডের তৈরি হবে, এটা হচ্ছে একটা নিউট্রাল বাফার। তাহলে it is an aqueous solution of a salt of an weak acid and weak base। এটা it is an aqueous solution of a salt of an weak acid and weak base। যেমন কি, মানে যেমন বললাম যে যেমন হচ্ছে aqueous solution of অ্যামোনিয়াম অ্যাসিটেট, ঠিক আছে, যে CH3CO2H প্লাস NH4OH এইটা মিলে তৈরি করা হয়েছে, দুটোই উইক অ্যাসিড উইক বেস এইটা।
তাহলে এইটার জন্য কি হবে, এটার পিএইচটা কি হয়, দ্য পিএইচ অফ দ্য সলিউশন ইজ ভেরি ক্লোজ টু 7 হয়, মানে নিউট্রাল হতে হবে, তো ভেরি ক্লোজ টু 7 হয় এইটা। তাহলে এই পিএইচটা এবং সেটা কেমন হয় সেটা এটা এর আগে আমরা অলরেডি ডেরিভেশন করেছি, এটা করার দরকার নেই। মানে এইটার ক্ষেত্রে এই পার্টিকুলারলি এই টাইপ অফ সলিউশনের ক্ষেত্রে যদি পিএইচ বার করতে হয়, মানে আমরা দেখো আমি হয়তো ওটাকে হেন্ডারসন হ্যাসেলবেলস ইকুয়েশন নাম দিচ্ছি, কিন্তু আলটিমেটলি আমি কী করছি, আমি ওরকম একটা সলিউশনের ক্ষেত্রে পিএইচ বার করছি। এবার পিএইচ নিয়ে তো প্রচুর কথাবার্তা আমরা আগের ক্লাসে বলেছি, নাকি মনে হয় আগের ক্লাসেই বলেছি পিএইচ কী করে বার করতে হয়, এটা করতে হয়। তাহলে এই নিউট্রাল বাফারের ক্ষেত্রে পিএইচ বার করাটা সেটাও আগে অলরেডি বলেছি। মানে নিউট্রাল বাফার মানে কি, মানে বেসিক্যালি একটা উইক অ্যাসিড উইক বেসের সলিউশন, একটা উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে কি পিএইচ কি হয় সেটা আগের ক্লাসেই আমরা আলোচনা করেছি। তাহলে এটা অলরেডি ডিসকাসড আর কি। তাহলে পিএইচ অফ নিউট্রাল বাফার ইজ এরকমভাবে হয়, পিএইচ ইকুয়ালস টু হাফ PKW প্লাস হাফ PK মাইনাস হাফ PKB, এটা হয়। মানে দেখা যায় অ্যাসিডিক অ্যাসিড আর NH4OH এর ক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিডের পিকে আর NH4OH এর পিকেবি এক্স্যাক্টলি সেম হয়, এবং দেখা সেই জন্য এই পার্টিকুলারলি এই সলিউশনটার ক্ষেত্রে পিএইচটা এক্স্যাক্টলি 7 হয়। এটা অলরেডি আগে আলোচনা করেছি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর এবার একটা ছোট্ট জিনিস শুধু বাকি আছে, এইটা এত ডেরিভেশন তোমাদের দেখানোর দরকার নেই, শুধু কাকে বলে আমি বলে দেবো, বলে দিলেই আজকে তোমাদের হয়ে যাবে, এইটুকুই বাকি ছিল তোমাদের, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা ছোট জিনিস বাকি, সেটা হচ্ছে বাফার ক্যাপাসিটি। মানে এগুলো বাফার সলিউশন টলিউশন এই ব্যাপারগুলো তো বোঝা হলো, এবার কী করে বাফার বার করবে সেটাও বোঝা হলো। এবার আরেকটা জিনিস যেটা করার আছে সেটা হচ্ছে বাফার ক্যাপাসিটি। মানে যদি মানে এরকমভাবে চলতে চলতে বাফার ক্যাপাসিটি আর কি, যেটা হচ্ছে বাফার ক্যাপাসিটিটা কাকে বলে, যে যে কতটা পরিমাণ এইচ প্লাস বা ওইচ মাইনাস, মানে আমি তো বলছি যে আমি স্মল অ্যামাউন্ট অফ এইচ প্লাস বা ওইচ মাইনাস যদি অ্যাড করি তাহলে পিএইচ চেঞ্জ হবে না। এবার যদি বলি যে তাহলে কতক্ষণ পর্যন্ত এটা আমি যদি অ্যাড করতেই আছি একটা সময় গিয়ে তো চেঞ্জ হবে রে বাবা। তার মানে কতটা পরিমাণ এইচ প্লাস বা ওইচ মাইনাস চেঞ্জ করলে এর পিএইচটা চেঞ্জ হবে। তাহলে যার ক্ষেত্রে এটা যত বেশি সে তত ভালো বাফার সলিউশন, যার ক্ষেত্রে যত বেশি এইচ প্লাস বা ওইচ মাইনাস অ্যাড করলে তবে গিয়ে ওর পিএইচটা চেঞ্জ হবে, তার হচ্ছে ইয়েটা মানে তার বাফার ক্যাপাসিটি তত বেশি, তার মানে সে তত ভালো বাফার সলিউশন। তাহলে এইটা হচ্ছে গিয়ে বাফার ক্যাপাসিটি। তাহলে এইটা আমরা জাস্ট এখানে ডেফিনেশনটা লিখে দেবো, আর কিছু না। তাহলে এটা হচ্ছে বাফার ক্যাপাসিটি। এটা বাফার ক্যাপাসিটিটা কি, যে বেসিক্যালি মানে দেখো মানে ডিফারেন্ট বাফার্স হ্যাভ different ability to not change its pH with the addition of small amount of H plus or OH minus. এটা this ability is quantitatively expressed in terms of buffer capacity. তাহলে সেটা কাকে বলে, ডেফিনেশনটা কি, যে বাফার ক্যাপাসিটি
বাফার ক্যাপাসিটি যেটাকে বিটা দিয়ে দেখানো হয়, বিটা ইজ defined as the change in concentration of H plus or OH minus needed for unit change of pH of the buffer solution. তাহলে কি বলছি, আবার আরেকবার বলে দিচ্ছি সোজা করে। বাফার ক্যাপাসিটিটা কি, যে একটা বাফার সলিউশন আছে সেটাতে কতটা বেশি পরিমাণ পিএইচ, এই এইচ প্লাস বা ওএইচ মাইনাস অ্যাড করলে ওর পিএইচ এর ইউনিট চেঞ্জ হবে, সেটাকে বলে বাফার ক্যাপাসিটি। তাহলে যার ক্ষেত্রে এই পরিমাণটা যত বেশি তার বাফার ক্যাপাসিটি তত বেশি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে সেটাকে কি করে লেখা যায়, সেটাকে এরকমভাবে লেখানো হয়, বিটাটা সেটা হচ্ছে, আমি যদি OH মাইনাস অ্যাড করি তাহলে তো আমার পিএইচ বাড়বে, আর যদি H প্লাস অ্যাড করি তাহলে পিএইচ কমবে। তাহলে DCOH, OH মাইনাস কতটা পরিমাণ OH মাইনাস অ্যাড করলে পিএইচটা চেঞ্জ হবে এইটা, অর DCH প্লাস বাই DPH। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে যত বেশি আমি H প্লাস অ্যাড করবো তত তো আমার পিএইচ কমে, তার মানে এখানে একটা মাইনাস থাকবে। এইটা হচ্ছে বাফার ক্যাপাসিটি, ব্যাস এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার এটা যদি আমি পুরো মানে ডেরিভেশন করে অঙ্কটা করে যদি বার করি, এই বিটার ভ্যালুটা কি হয় এটা জাস্ট বলে দিই। এই বিটার ভ্যালু যেটা হয়, যেটা দেখা যায়, বিটার ভ্যালুটা হয় কনসেন্ট্রেশন অফ সল্ট into concentration of A by concentration of salt plus concentration of A, এইটা হয়। মানে বিটা লিমিট ডেল্টা পিএইচ টেন্স টু 0, মানে এইটা হয়তো তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, তোমরা এখন এতটা অঙ্ক শেখোনি, এতটা আমার বলার দরকার মানে করানোর দরকার নেই, এটা জাস্ট তোমাদের যতটুকু সিলেবাসে আছে এইটা, বিটার ভ্যালুটা হয় এইটা, মানে বাই ডেফিনেশন বিটাটা হচ্ছে এইটা। আর যদি আমরা ডেরাইভ করে বার করি তাহলে আলটিমেটলি দেখা যায় বিটাটা হচ্ছে এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, যেখানে এইটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সল্ট আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ আনরিয়াক্টেড অ্যাসিড, মানে যতটা অ্যাসিড এখনো আনরিয়াক্টেড হয়ে আছে সেইটা, ঠিক আছে। এবং এটা দেখা যায় যে যখন হচ্ছে এই মানে এবং তাহলে বিটাটা ম্যাক্সিমাম কখন হয়, মানে এরকমভাবে যদি, তার মানে কি, তাহলে বাফার ক্যাপাসিটিটা কখন ম্যাক্সিমাম, মানে একটা বাফার সলিউশন আছে সেই সলিউশনটা কখন তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আছে, মানে এই অবস্থাতে আমি যদি H প্লাস OH মাইনাস যথেষ্ট বেশি পরিমাণেও অ্যাড করি বাফারের, মানে ওর পিএইচ এর চেঞ্জ হচ্ছে না, তার মানে ওটার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আছে। সেটা কখন হয়, সেটা দেখা যায় যে ওয়েন এই মানে CS equals to CA, then beta is maximum, এইটা দেখা যায় when CS equals to CA, তখন বিটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই জিনিসগুলো একটু বলার ছিল। তাহলে আজকে কি বোঝা গেল, ওই কমন আয়ন এফেক্টটা বলার ছিল, ইনার ইলেকট্রোলাইটের এফেক্ট ওইটা ছিল, আর বাফার জিনিসটা কি, তার পিএইচটা কি করে বার করতে হয়, হেন্ডারসন হ্যাসেলবেলস ইকুয়েশন, আর সেখান থেকে বাফার ক্যাপাসিটি, অ্যাসিডিক বাফার কেমন হয়, বেসিক বাফার কেমন হয়, বাফার অ্যাকশনটা মানে বাফারের ওই মেকানিজমটা কি করে কাজ করছে, কেন H প্লাস বা OH মাইনাস অ্যাড করলে চেঞ্জ হচ্ছে না, সেটা অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে কিভাবে হয়, বেসিক বাফারের ক্ষেত্রে কিভাবে হয়, আর নিউট্রাল বাফারের ক্ষেত্রে তো পরিষ্কার বোঝা যাচ্ছে ইকুয়েশন থেকে, নিউট্রাল বাফারের ক্ষেত্রে ব্যাপারটা
এটা নিউট্রাল, ওটা তো চেঞ্জ হবেই না। তাহলে নিউট্রাল বাফারের ক্ষেত্রে সেটা হলো। আর তার সাথে বাফার যখন পড়ছি তখন বাফারটা কত ভালো বাফার সেটা কি করে মেজার করব, সেটার মেজার করার এটা হচ্ছে বাফার কোয়ান্টিটিটা হচ্ছে বাফার ক্যাপাসিটি, যে বাফার ক্যাপাসিটিটা এরকম দেখতে হয়। এবং সেই বাফার ক্যাপাসিটিটা কখন সেটা ম্যাক্সিমাম হয়, যখন সিএস ইকুয়ালস টু সিএ, তখন দেখা যায় বিটাটা ম্যাক্সিমাম হয়। কিন্তু এইসব ডেরিভেশন আর কিছুই আমি করছি না, কারণ না সেটা তোমাদের সিলেবাসে নেই। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সল অ্যাবাউট। হ্যাঁ বলো। বলছে যে যে সামারিতে যেগুলো লেখালেন, হ্যাঁ ওগুলো আমি তো আগের ক্লাসে তো থাকিনি, ওগুলো বুঝতে পারছি না। তুমি আগের ক্লাসে থাকুনি মানে তুমি হচ্ছে ওয়ানে ছিলে না যখন মানে ফার্স্ট ক্লাসটা করিয়েছিলাম? না না, আমাকে তো স্যার বৃহস্পতিবার জয়েন করালেন কলেজে, আমি স্যারকে বললাম। কলেজে বললে মানে স্যারকে আমি তুমি আগে, তুমি তো 11-এর তো। না আমি 11 নয়, আমি কলেজে পড়ি, আমি নিট দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি নিট দেবে, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা তো আমি স্যারকে জিজ্ঞাসা করে বলছি তোমাকে। মানে এটা তো বলতে গেলে অনেকটা বলতে হবে, বুঝেছো? মানে মানে এটা তো আমি তাহলে তোমাকে ওইটা দিয়ে দিচ্ছি, মানে ভিডিওটা দিয়ে দিচ্ছি, অডিওটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা তুমি সেটা শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমি স্যারকে আগের থেকে স্যারে বলছিলাম যে আমি তোকে লিঙ্কটা দিয়ে দেবো, তো স্যারও ভুলে যায়। আমিও স্যারকে স্যারকে আমি কলেজের স্যারের যদি আমাকে দেখাতে লিঙ্ক দেওয়ার কথা